জি, ঠিক আছে। আমরা আজকে যেটা শিখাবো আপনাদেরকে সেটা হচ্ছে অব্লিগেশন। ঠিক আছে, অব্লিগেশন এটা খুব বেশি আপনারা বলেন, কথায় কথায় বলেন। কিভাবে বলেন সেটা আজকে দেখাতে। দেখেন, অব্লিগেশন মানে হচ্ছে বাধ্যবাধকতা। কোনো কাজ আপনি আমি আমরা করি হয়তো বাধ্য হই। কিছু কিছু কাজ আছে আমরা বাধ্য বাধ্য হয়ে করতে হয়। যেমন আমি যদি বলি প্রতিদিন আমাকে ক্লাস নিতে হয়, আপনি বলতেছেন আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়। ভালো লাগে, প্রতিদিন কলেজে যেতে হয়, প্রতিদিন স্কুলে যেতে হয়। এই যে কোনো কিছু করতে হয়, যেতে হয়, খেতে হয়, পড়তে হয়, লিখতে হয়, এই যে করতে হয়, তার মানে যে এটা অব্লিগেশন, বাধ্যবাধকতা বলেছে কাজটা। আপনি নিজ থেকে হয়তো চান না, কিন্তু করতে হচ্ছে। যেমন আপনি বলতেছেন এই যে আমার বকা টকা শুনে অনেকে ক্লাসে জয়েন করে। তারপরে ক্লাস করতে হয়, স্যারে বকে, এই জন্য ক্লাস করতে হয়। এই যে করতে হয়, যেতে হয়, খেতে হয়, এটা এই টাইপের কথা আমরা যখন বলবো। এরপরে কোনো কিছু করতে হয়েছিল, করতে হবে, করার কথা ছিল, এই টাইপের যখন কথাগুলো আমরা বলি তখন আমরা মূলত এই অব্লিগেশনটা ইউজ করি। অব্লিগেশনের কয়েকটা স্ট্রাকচার আছে, সেগুলো আমরা দেখাই দিই। দেখেন, অব্লিগেশন স্ট্রাকচার প্রেজেন্টে এই যে কোনো কিছু করতে হয়, দেখা যাচ্ছে, আপনাকে দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে। জি স্যার, দেখেন, দেখা যাচ্ছে। হ্যাঁ, কোনো কিছু করতে হয়, যখন কোনো কিছু করতে হয় তখন আমরা এই স্ট্রাকচার এটা ইউজ করি। এম, এখানে সাপোজড ব্র্যাকেটে দিছি, ব্র্যাকেটে দেওয়া মানে হচ্ছে এটা ইউজ করলেও হবে, না করলেও হবে। বাট এম টু, টু লাগবে। এম কার সাথে বসবে আপনারা নিশ্চয়ই শিখেছেন, বিভার্বে। দেখেন বিভার্ব, ওই যে শুরু থেকে বলে আসছি, বিভার্ব ইংলিশের অলিগলিতে ব্যবহার হয়। এম ইজ আর ওয়াজ আর ব্যবহার এক এক জায়গায় এক এক রকম, বাট এগুলো ব্যবহার হয় গলিতে গলিতে, আনাচে কানাচে, চিপায় চাপায় বিভার্বের ব্যবহার আছে। এম ইজ আর ওয়াজ আর ব্যবহার আছে। সেজন্য যারা প্রথম থেকে সিরিয়াসলি ক্লাস করে, টানা ক্লাস করতে থাকে, তার পরিবর্তন অনিবার্য, ম্যান্ডেটরি, এটা হবেই। কিন্তু যারা গ্যাপ দেয় তাদের আসলে হয় না। তারা আলটিমেটলি অনলাইনের দোষ দিবে, টিচারের দোষ দিবে, এই বিভিন্ন ইস্যু দাঁড় করায়। ঠিক আছে, তাহলে এম টু, এই টুটা অব্লিগেশনে ম্যান্ডেটরি। এম টু ইজ টু, সাপোজড ধরে না, সাপোজ নাই, সাপোজড নাই। এম টু ইজ টু আর টু, প্রেজেন্টে তিনটা না, এম ইজ আর। এম টু ইজ টু আর টু, আপনি কিভাবে মুখস্থ করবেন? এভাবে, যেভাবে বলছি শিখ এভাবে, এবং নিজেরা বলেন, এখন আমার সাথে সাথে বলেন, সাউন্ড করার দরকার নেই। এম টু ইজ টু আর টু, এম টু ইজ টু আর টু, এম টু ইজ টু আর টু। কোনো কিছু করতে হয়, কোনো কাজ করতে হয়, কোনো কাজ করতে হবে বা কোনো কিছু করতে হয়, এম টু ইজ টু আর। এই যে টু এর পরে কি আসবে? একটা ভার্ব হবে, ভার্ব ওয়ান। টু এর পরে ভার্ব, এম টু ইজ টু আর টু, কোনো কিছু করতে হয়। এম টু ইজ টু আর টু, কোনো কিছু করতে হয়, কোনো কাজ করতে হয়। এখন সেটা কিরকম, এখানে এক্সাম্পল আছে। আই এম টু গো টু অফিস এভরিডে, আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়। এখন যদি বলি সে, তাকে যেতে হয়, হির সাথে কি হয়? ইজ হয়। হি ইজ টু গো টু অফিস এভরিডে, তাকে প্রতিদিন অফিসে যেতে হয়। যদি বলি তোমাকে প্রতিদিন যেতে হয়, ইউ আর টু গো টু অফিস এভরিডে, তোমাকে প্রতিদিন অফিসে যেতে হয়। আপনি বলতেছেন আমার আম্মুকে প্রতিদিন সকাল 5টা বাজে উঠতে হয়, তাহলে আমার আম্মুকে, কে? আমার আম্মুকে, মাই মাদার ইজ, মাই মাদার সাথে কি হচ্ছে? ইজ হচ্ছে। মাই মাদার ইজ টু গেট আপ এট 5 AM এভরি ডে, আমার আব্বুকে প্রতিদিন 9টা বাজে অফিসে যেতে হয়। মাই ফাদার ইজ টু গো টু অফিস, কয়টা? 9টা, at 9 AM। তাহলে সাবজেক্ট অনুসারে এম টু ইজ টু আর টু, কোনো কিছু করতে হয় বা কোনো কাজ করতে হবে। এম টু ইজ টু আর টু, এম টু ইজ টু আর টু, কোনো কিছু করতে হবে। এখন আপনি নিজে নিজে চিন্তা করেন তো আপনাকে কি কি করতে হবে।
আপনাকে প্রতিদিন ক্লাসে জয়েন করতে হয়, আপনাকে সপ্তাহে 3 দিন ক্লাসে জয়েন করতে হয়, 7টা বাজে উঠতে হয়, রেডি হতে হয়। আপনি বলতেছেন আমার আমার খুব প্রেশারের মধ্যে থাকি, আমাকে প্রতিদিন 9টা বাজে অফিসে যেতে হয়, আবার বাসায় আসতে হয়, 10টার মধ্যে এসে ক্লাসে জয়েন করতে হয়, এটা করতে হয় সেটা এই যে করতে হয়, তার মানে আপনি ওয়ান কাইন্ড অফ আপনি অব্লিগেশনের মধ্যে আছেন, বাধ্যবাধকতা, এই কাজটা আপনাকে করতেই হবে। তখন আপনি M2:R2 ছোটস্থ করবেন। M2:R2 কোনো কিছু করতে হবে, কোনো কাজ করতে হয়। M2:R2 কোনো কিছু করতে হবে, কোনো কাজ করতে হয়। M2 কোনো কিছু করতে হবে, কোনো কাজ করতে হয়। এটা আগে 5 মিনিট মুখস্থ করতে হবে। ঠিক আছে, এরপর আমরা দেখেন এক্সাম্পলে আসি। প্রেজেন্ট এক্সাম্পল, দে আর টু গো টু স্কুল ইন দ্য মর্নিং, তাদেরকে সকালে স্কুলে যেতে হয়। আই এম টু স্টাডি 10 hours এভরিডে, আমাকে প্রতিদিন 10 ঘন্টা পড়তে হয়। মাই মাদার ইজ টু কুক রাইস এভরিডে, আমার আম্মুকে প্রতিদিন ভাত রান্না করতে হয়। হি ইজ টু গো টু অফিস এভরিডে, তাকে প্রতিদিন অফিসে যেতে হয়। উই আর টু লার্ন ইংলিশ এভরিডে, আমাদের প্রতিদিন ইংলিশ শিখতে হয়। উই আর টু পারফর্ম 5 টাইমস সালা এভরিডে, আমাদেরকে প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। দেখেন, কোনো কিছু করতে হয়, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, ইংরেজি শিখতে হয়, অফিসে যেতে হয়, তাকে রান্না করতে হয়, আমার আম্মুকে রান্না করতে হয়, তাকে প্রতিদিন 5 ঘন্টা পড়তে হয়। এই যে কোনো কিছু করতে হয়, M2:R2, কোনো কিছু করতে হয়, M2:R2, এটা নেগেটিভ হবে, এটা হচ্ছে পজিটিভ। আমরা 6 সেন্টেন্স শিখে আসতেছি আপনাদেরকে, 6 সেন্টেন্সেস, এটা নেগেটিভও আছে। নেগেটিভ কি? ওই আর নট হয়ে যাবে, এম নট হয়ে যাবে, ইজ নট হয়ে যাবে, বিবারের পর এগুলো। তাহলে আমাকে 10 ঘন্টা পড়তে হয় না, আই এম নট টু স্টাডি, আই এম নট টু অবশ্যই রাখতে হবে, এখানে মাথায় রাখবেন অব্লিগেশনে টু 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 না থাকলে সেন্টেন্সের মিনিং থাকবে না। আর আপনি যদি বলেন আই এম, ধরেন এটা পজিটিভ আর কি, আই এম স্টাডি, আপনি টু ইউজ করেন, অথবা আই এম নট টু স্টাডি টু ইউজ করেন, এটা কোনো মিনিংই আসবে না, কোনো মিনিংই আসবে না, টোটালি মিনিংলেস সেন্টেন্স হয়ে যাবে। সেজন্য অব্লিগেশনের টুটা ম্যান্ডেটরি আমরা লিখে দিয়েছি অলরেডি এখানে। মনে রাখতে হবে যে বিভার্ব এবং হ্যাভ ভার্বের পরে টু যুক্ত না করলে কিন্তু অব্লিগেশন হবে, এগুলোর সাথে ভার্ব ওয়ান, তাহলে টু থাকতে হবে, ভার্ব ওয়ান, অব্লিগেশনে টু থাকতে হবে, এবং স্ট্রাকচারও দেয়া আছে টু, দেখেন টু টু টু, M2:R2, ওয়ার টু, ওয়াজ টু, এভাবে টু অবশ্যই থাকতে হবে। তাহলে পজিটিভ করলাম, আমরা এরপর নেগেটিভ করলাম। প্রশ্ন করব না আমরা, প্রশ্ন করব, কিভাবে করব দেখেন। আর দে টু গো টু স্কুল ইন দ্য মর্নিং, তাদেরকে সকালে স্কুলে যেতে হবে। তোমাকে কি প্রতিদিন 9টা অফিসে যেতে হবে? তোমাকে জিজ্ঞেস করছি, তোমাকে প্রতিদিন 9টা অফিসে যেতে হবে? তাহলে তুমি হলে আর, আর ইউ টু গো টু অফিস এট 9 AM এভরিডে, তোমাকে কি 9টা বাজে অফিসে যেতে হয়? তোমাকে কি রাত জাগতে হয়? আর ইউ টু কিপ আপ লেট, তোমাকে কি রাত জাগতে হয়? তোমাকে কি আহ তোমাকে কি প্রতিদিন 10 ঘন্টা পড়াশোনা করতে হবে? আর ইউ টু স্টার্ট 10 আওয়ার্স এভরি, টু থাকতে হবে। এই যে যখন প্রশ্ন, এখন ইজ দি করেন, ইজ ইউর মাদার, তোমার মাকে, চুক্কু রাইস এভরি, তোমার মাকে কি প্রতিদিন রান্না করতে হয়? তোমার আব্বুকে কি শুক্রবারে অফিসে যেতে হয়? ইজ ইউর ফাদার টু গো টু অফিস অন ফ্রাইডে, তোমার আব্বুকে কি শুক্রবারে অফিসে যেতে হয়? তখন প্রশ্ন যখন করব, দেখেন প্রশ্ন করার সময় এম ইজ আর গুলা সামনে চলে আসছে। এখন আসে, তাহলে আমরা শিখলাম কোনো কিছু করতে হয়, 6 সেন্টেন্স, M2:R2। এখন আসেন আরো সুন্দর জিনিস, কোনো কিছু করার কথা ছিল, বলেন না, তুমি আমাকে ফোন করার কথা ছিল, সে আজকে আসার কথা ছিল, আমি আজকে গ্রামে যাওয়ার কথা ছিল, তুমি আমাকে ট্রিট দেওয়ার কথা ছিল, তার সাথে আমার দেখা করার কথা ছিল, সে অফিসে আসার কথা ছিল, তোমার তো আজকে পড়া দেওয়ার কথা ছিল। এই যে কোনো কিছু করার কথা ছিল, কোন একটা কাজ করার কথা ছিল, বাট হয়তো করে নাই, করার কথা ছিল, তখন কি হবে? ওয়াজ টু, ওয়ার টু, ওয়াজ টু, কোনো কাজ করার কথা ছিল, ওয়াজ টু, ওয়ার টু, ওয়াজ টু, কোনো কাজ করার কথা ছিল।
তাহলে কার সাথে ওয়াজ হবে, কার সাথে ওয়ার হবে, সেগুলো নিশ্চয়ই শিখেছেন এতদিন যাবত। এরপরে আমরা এক্সাম্পলে চলে যাই। দেখেন, এটা হলো প্রেজেন্ট, গুলো পাস্ট। দেখেন, দে ওয়ার দে ওয়ার টু গো টু স্কুল ইন দ্য মর্নিং। তাদের সকালে স্কুলে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ টু স্টাডি 10 আওয়ার্স এভরিডে। আমার প্রতিদিন 10 ঘন্টা পড়াশোনা করার কথা ছিল, তার মানে আমি করিনি। তাদের সকালে স্কুলে যাওয়ার কথা ছিল, তার মানে তারা যায়নি। মাই মাদার ওয়াজ টু কুক রাইস এভরিডে। ধরেন আপনি, আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আপনি বলছেন যে আজ আপনার আম্মা আপনাকে বললো যে আজকে খিচুড়ি বা বিরিয়ানি রান্না করো, হটস্পট নাকি একটা আছে, এবার খিচুড়ি খিচুড়ি আপনি বলতে পারবেন, এগুলো সমস্যা। তাহলে বললেন যে রান্না করার কথা ছিল, রান্না করে নাই। আপনি বলছেন আম্মু তোমার না খিচুড়ি রান্না করার কথা ছিল, তোমার না আজকে বিরিয়ানি রান্না করার কথা ছিল। এই যে কোনো কিছু রান্না করার কথা ছিল, তখন কথা ছিল মানে করে নাই। সাপোজ আপনার বন্ধু আপনাকে বললো আপনাকে সে একটা ট্রিট দিবে, দেয় নাই। আপনি বলতেছেন ফোনে, "এই, তুমি তো আমাকে একটা ট্রিট দেওয়ার কথা ছিল, এই যে তুমি আমাকে একটা ট্রিট দেওয়ার কথা ছিল, তুমি তো আমার সাথে দেখা করার কথা ছিল, তোমার আমার সাথে দেখা করার কথা ছিল, আপনার আমাকে একটা ফোন করার কথা ছিল, ফোন করেন। এই যে ফোন করার কথা ছিল, দেখা করার কথা ছিল, তখন ওয়াজ ওয়ার টু, ওয়াজ টু ওয়ার টু, ওয়াজ টু ওয়ার টু, ওয়াজ টু ওয়ার টু, ওয়াজ টু ওয়ার টু, কোনো কিছু করার কথা ছিল। প্রথম কাজ হচ্ছে এটা, এই চারটা স্ট্রাকচার খাটস্থ করতে হবে। কোনো কিছু করার কথা করতে হয় এমপ্লয়িজ টু আর টু, কোনো কিছু করতে হয় এমপ্লয়িজ টু আর টু, কোনো কিছু করার কথা ছিল, কোনো কিছু কোনো কাজ করার কথা ছিল, ওয়াজ টু ওয়ার টু, ওয়াজ টু ওয়ার টু, ওয়াজ টু ওয়ার টু, ওয়াজ টু ওয়ার টু, টু টু টু, এভাবে করার কথা ছিল, নেগেটিভ হয়ে যায়, নিচে দেখাই দিব। এরপর ধরেন ভবিষ্যতে, বলেন না আমাকে এটা করতে হবে, আমাকে যেতে হবে, তোমাকে আসতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। আপনাদেরকে আমি বলি না আপনাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যে করতে হবে, হ্যাভ টু অথবা হ্যাজ টু। কারোর সাথে হ্যাভ টু, কারোর সাথে হ্যাজ টু। আপনারা নিশ্চয়ই শিখেছেন কার সাথে হ্যাভ টু, কার সাথে হ্যাজ টু, হ্যাজ কার সাথে, হ্যাভ কার সাথে। অথবা সবার সাথে উইল হ্যাভ টু, সবার সাথে ইউজ করা যাবে উইল হ্যাভ টু। আর যদি হ্যাভ হ্যাজ ইউজ করেন সাবজেক্ট অনুসারে, কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ। হ্যাভ টু, হ্যাজ টু অথবা উইল হ্যাভ টু। ভবিষ্যতে কোনো কিছু করতে হবে, আপনাদেরকে আমি কিন্তু বলি প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। এই প্রতিদিন আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, আপনাদেরকে ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে। আপনাদেরকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। তোমাকে কালকে গ্রামে যেতে হবে, একটা কাজ আছে। ইউ হ্যাভ টু গো টু ভিলেজ টুমোরো, দেয়ার ইজ এ টাস্ক। আপনাকে আসতে হবে, ইউ হ্যাভ টু কাম। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। জাহিদকে প্র্যাকটিস করতে হবে, জাহিদ হ্যাজ টু প্র্যাকটিস। তোমার আম্মুকে কালকে ঢাকায় যেতে হবে, ইউর মাদার হ্যাজ টু গো টু ঢাকা টুমোর। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, উইল হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, উইল হ্যাভ টু। এই উইল হ্যাভটা সবার সাথে আপনি বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন হ্যাভ অথবা হ্যাজ এর বিষয় আসবে তখন সাবজেক্ট অনুসারে হবে, মাথায় রাখতে হবে। তাহলে কোনো কিছু করতে হবে, খেতে হবে, আমাকে এখন যেতে হবে ভাই, আই হ্যাভ টু গো নাও। আমাকে এখন খাইতে হবে, সো মাচ হাংরি, আই হ্যাভ টু ইট নাও। আমাকে নামাজ পড়তে হবে, হ্যাভ টু পারফর্ম প্রেয়ার। সবাইকে নামাজ পড়তে হবে, এভরিওয়ান হ্যাজ টু পারফর্ম প্রেয়ার। আমরা যেহেতু মুসলমান আমাদেরকে নামাজ পড়তে হবে, অ্যাজ উই আর মুসলিমস ইউ হ্যাভ টু পারফর্ম প্রেয়ার। আমি যেহেতু ইংলিশ শিখতে চাই আমাকে প্র্যাকটিস করতে হবে, আই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই হ্যাভ টু প্র্যাকটিস। যে কোনো কিছু করতে হবে ভবিষ্যতে, হ্যাভ টু অথবা হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু। এই উইল হ্যাভটা হচ্ছে, এটা আপনারা চাইলে সবার সাথে ইউজ করতে পারবেন। কি করলাম, আচ্ছা যাক, গেছে গেছে। হ্যাঁ, সবার সাথে ইউজ করতে পারবেন। আমরা নিচে এক্সাম্পল দেখাই দিই। এরপরে হ্যাড টু, অতীতে কোনো কিছু করতে হয়েছিল। আমাকে গতকালকে রান্না করতে হয়েছিল, গতকাল ইমার্জেন্সি গ্রামে যাইতে হয়েছিল। সাপোজ আপনাকে ঝগড়া করতে হয়েছিল। সাপোজ আপনি বললেন যে আহ, আমাকে
এই কাজটা করতে হয়েছিল, আমি চাই নাই, বাট আমাকে এই কাজটা করতে হয়েছিল। মানে আপনি অবলাইজড ছিলেন, বাধ্য ছিলেন। অবলাইজড মানে বাধ্য, কোন একটা কাজ করতে হয়েছিল আপনাকে, হ্যাড টু, করতে হয়েছিল। আপনার বাসায় লোকজন ছিল না রান্না করার মতো, আপনি বলছেন কেউ ছিল না, nobody was at my home yesterday so I had to cook, আমাকে রান্না করতে হয়েছিল, I had to cook, had to, কোনো কিছু করতে হয়েছিল, রান্না করতে হয়েছিল, একা একা খাইতে হয়েছিল, যাইতে হয়েছিল, আসতে হয়েছিল, গতকালকে ইমার্জেন্সি গ্রামে যাইতে হয়েছিল, আই হ্যাড টু গো টু ভিলেজ আর্জেন্টলি ইয়েস্টারডে, অথবা ইন আ আর্জেন্ট বেসিস। কোনো কিছু করতে হয়েছিল, হ্যাড টু, হ্যাড টু। এই চারটা স্ট্রাকচার ভালো করে মুখস্থ করবেন। প্রথম কাজ হচ্ছে এটা, প্রয়োজন এটার পরে 10-20 মিনিট সময় দিন, পরে প্র্যাকটিসে যাবে, এক্সাম্পলে যাবে। এম টু ইস টু আর টু কোনো কিছু করতে হয়, সাপোজ ইউজ করা যাবে। তোমার তো গতকাল আসার কথা ছিল, ইউ ওয়ার সাপোজ টু কাম ইয়েস্টারডে, তুমি আমাকে ট্রিট দেওয়ার কথা ছিল, ইউ ওয়ার সাপোজ টু ট্রিট মি, আমার গতকাল গ্রামে যাওয়ার কথা ছিল, বাট ঢাকা একটা কাজ ছিল সেজন্য যাইতে পারি। I was supposed to go to village yesterday, but I had a task in Dhaka. That's why I didn't go. আমি যাইনি। কোনো কিছু করার কথা ছিল, was to, অথবা was supposed to, অথবা were supposed to। কোনো কিছু করতে হবে, have to, has to, will have to। কোনো কিছু করতে হয়েছিল, had to। আগে এটাকে ভালো করে মাথায় ঢুকে হবে। এরপর আপনি এক্সাম্পলে যাবেন, দেখেন প্রতিদিন অফিসে যেতে হয়, অফিসে যাওয়ার কথা ছিল, অফিসে যেতে হবে। আই হ্যাভ টু গো টু অফিস আর্লি, আমাকে আর্লি মানে শীঘ্রই বা আগেই অফিস তো। আই হ্যাভ টু গো টু অফিস অন লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার আমাকে অফিসে যেতে হয়েছে। এরপর ছয় সেন্টেন্সে চলে প্রেজেন্ট, ছয় সেন্টেন্স, এটা স্ট্রাকচার ওয়ান, অ্যাফার্মেটিভ। ছয় সেন্টেন্স, পাস্ট, সরি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আওয়ার পাস্ট। নেগেটিভ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আওয়ার পাস্ট, হ্যাডের পাস্ট। এরপরে দেখেন কোয়েশ্চেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, নেগেটিভ কোয়েশ্চেন। এরপরে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে নেগেটিভ কোয়েশ্চেন, এটা দেখবেন। এরপর স্পিড ড্রিলিং, সবগুলো একসাথে নিয়ে এসেছি ছয় সেন্টেন্স। যাক, এখানে একাডেমি বলার দরকার নেই, এগুলো চেঞ্জ হয়ে যাবে, আপনারা এডু এক্সপ্লোর অথবা অন্য কিছু বলবেন। উই আর টু লার্ন ইংলিশ এট জিবি এডু এক্সপ্লোর, আমাদেরকে জিবি এডু এক্সপ্লোর শিখতে হয়। উই আর নট, নেগেটিভ হচ্ছে, আর উই টু লার্ন ইংলিশ, আমাকে ইংলিশ শিখতে হয়। আন্ট উই আর টু, আমাদের ইংলিশ শেখার কথা ছিল, ছয় সেন্টেন্স। এরপরে দেখেন উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদের ইংলিশ শিখতে হবে। উই ডোন্ট, নেগেটিভ কিভাবে হচ্ছে দেখেন, ডোন্ট হ্যাভ টু, ডোন্ট হ্যাভ টু, ডোন্ট হ্যাভ টু, প্রশ্ন। ডু ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদের ইংলিশ শিখতে হবে। ডোন্ট ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংলিশ শিখতে হবে না। হ্যাড, ডিড নট হ্যাভ, এভাবে। আচ্ছা, অব্লিগেশনে বি, এগুলো আমরা পরে ক্লাসে দেখাবো, আরো অনেক টপিক আছে। এটা পরের ক্লাসে দেখাই দিব। তাহলে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে এই চারটা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আবার পাস্ট। কোনো কিছু করতে হয়, করার কথা ছিল, করতে হবে, করতে হয়েছিল, ছয় সেন্টেন্স। দেখেন অতীতে আপনি যদি বলেন আমাকে আমাকে ইংলিশ শিখতে হয়েছিল, আই হ্যাড টু লার্ন ইংলিশ, আমাকে ইংলিশ শিখতে হয় নাই, আই ডিড নট হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংলিশ শিখতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংলিশ শিখতে হয় নাই, ডিড নট আই হ্যাভ টু লার্ন ইংলিশ। কখন আমাকে ইংলিশ শিখতে হয়েছিল, ওয়েন ডিড আই হ্যাভ টু লার্ন ইংলিশ, কখন আমাকে ইংলিশ শিখতে হয় নাই, ওয়েন ডিড নট আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে ইংলিশ শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে ইংলিশ শিখতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে ইংলিশ শিখতে হবে, ডু আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে ইংলিশ শিখতে হবে না, ডোন্ট আই হ্যাভ টু লার্ন ইংলিশ। কেন আমাকে ইংলিশ শিখতে হবে, ওয়াই ডু আই হ্যাভ টু লার্ন ইংলিশ। কেন আমাকে ইংলিশ শিখতে হবে না, ওয়াই ডোন্ট আই হ্যাভ টু লার্ন ইংলিশ। ছয় সেন্টেন্স করতে হবে, তাহলে মুখের জড়তা দূর হবে।
এখানে 6 সেন্টেন্স দেয়া আছে, 6টা স্ট্রাকচার দেয়া আছে, ভালো করে দেখবেন। Yes. প্রথম কাজ হচ্ছে এই জিনিসটা আগে ঠিক করবেন, পরে 6 সেন্টেন্সে যাবেন, না হলে কিন্তু ভুল করবেন। আগে এটা ঠিক করতে হবে, আধা ঘন্টা লাগলে আধা ঘন্টা এটা ঠিক করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, ফাইন। এটা গেল। এটা আজকে আমরা একটা নতুন একটা টপিক দিচ্ছি আপনাদেরকে। সেই টপিকটা কি? আপনারা আছেন নাকি চলে গেছেন সবাই? আছি স্যার, আছি। মাই ফ্যামিলি। দেখেন, দেখেন, মনোযোগ দেখেন কেমন। ডেসক্রাইব ইউর ফ্যামিলি, আপনার ফ্যামিলি সম্পর্কে একটু বর্ণনা করবেন। মনোযোগ দেন, টপিকটা ইম্পর্টেন্ট আছে। ইউ শুড সে, আপনার বলা উচিত, হোয়াট টাইপ অফ ফ্যামিলি ইজ ইট, এটা কেমন পরিবার, হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ইউ হ্যাভ, ইউ হ্যাভ গট, ইউ হ্যাভ গট মানে আপনার আছে কেমন, হোয়াট দে ডু, তারা কি করে, অ্যান্ড এক্সপ্লেন হাউ ইম্পর্টেন্ট ইউর ফ্যামিলি ইজ টু ইউ, আপনার কাছে আপনার পরিবার কতটুকু গুরুত্বপূর্ণ। এটা মডেল আনসার। মডেল আনসার মানে কি, একটা নমুনা কেমন। দেখেন, আপনি শুরু করলেন ওয়েল, আই হ্যাভ, এখানে হ্যাভ, আই হ্যাভ আ রিলেটিভলি স্মল, তুলনামূলক বা স্মল মানে ছোট, ছোট পরিবার, বাট, বাট কি, ক্লোজ নিট ফ্যামিলি। ক্লোজ নিট মানে খুবই কাছে। এখানে আমি কিছু শব্দ অ্যাড করেছি। ক্লোজ নিট ফ্যামিলি মানে হচ্ছে আ ফ্যামিলি দ্যাট শেয়ার্স স্ট্রং ইমোশনাল বন্ডস, কমিউনিকেটস ফ্রিকুয়েন্টলি অ্যান্ড এনজয় স্পেন্ডিং টাইম টুগেদার। মানে খুবই, যে পরিবারের বন্ডেজ ভালো, কমিউনিকেশন আছে এবং কি এনজয় করে, একসাথে সময় ব্যয় করে, ক্লোজ নিট ফ্যামিলি। ঠিক আছে, ক্লোজ নিট ফ্যামিলি, ক্লোজ নিট ফ্যামিলি। তাহলে স্মল বাট ক্লোজ নিট ফ্যামিলি, বন্ডেজ বলো সবকিছু ঠিক আছে। কনসিস্টিং মানে গঠিত, কনসিস্ট মানে গঠন, গঠিত, অফ 4 মেম্বার্স। এখন আপনার যদি 5 জন হয়, 7 জন হয়, সেটা আপনি বলবেন। তাহলে আই হ্যাভ আ রিলেটিভলি, তুলনামূলক ভাবে, রিলেটিভলি মানে তুলনামূলক ভাবে লিখতে পারেন, কারো কাগজ কলমে লিখে নিবেন। আই হ্যাভ আ রিলেটিভলি স্মল ফ্যামিলি বাট ক্লোজ নিট, এখানে ক্লোজ নিট, ক্লোজ নিট ফ্যামিলি মানে হচ্ছে খুবই আত্মার আত্মীয়, একটা শব্দ আছে না, সোজা কথা, এরকম টাইপের শব্দ। কনসিস্টিং অফ 4 মেম্বার্স, 5 মেম্বার্স, যার যেটা আছে, মাই প্যারেন্টস, মাই ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড মি। আপনারটা আপনি বলবেন, হ্যাঁ আমি ডট ডট দিই। ঠিক আছে, উই অল শেয়ার আ স্ট্রং বন্ড অ্যান্ড অলদো উই হ্যাভ ডিফারেন্ট পার্সোনালিটিস এন্ড ইন্টারেস্ট। আমরা স্ট্রং বন্ড আছে আমাদের, শেয়ার হচ্ছে, অলদো মানে যদিও, কি করি, উই হ্যাভ ডিফারেন্ট পার্সোনালিটিস, আমাদের ডিফারেন্ট পার্সোনালিটিস, ব্যক্তিত্ব এবং ইন্টারেস্ট আছে। উই এনজয় স্পেন্ডিং টাইম টুগেদার, আমরা একসাথে সময় কাটানোটাকে এনজয় করি। আই এম সো গ্ল্যাড, আমি খুবই আনন্দিত, দ্যাট ইউ অ্যালাউড মি টু টক অ্যাবাউট মাই ফ্যামিলি, আপনি আমাকে যে আমার পরিবার সম্পর্কে বলার সুযোগ দিয়েছেন, সেজন্য আমি কি, খুবই আনন্দিত। এরপরে দেখেন, ফার্স্ট, লেট মি টেল ইউ অ্যাবাউট মাই প্যারেন্টস, এখন আপনি বাবার সম্পর্কে বলতে চাচ্ছেন। ফার্স্ট, প্রথমে, লেট মি টেল, আমাকে বলতে দাও, ইউ তোমাকে, আমাকে বলতে দাও, অ্যাবাউট মাই প্যারেন্টস, মাই ফাদার ইজ এ সাকসেসফুল বিজনেস, আপনি আপনারটা বলবেন, হু রানস হিজ ওন কনসাল্টিং ফার্ম, এখানে তার মতো করে সে বলেছে, ভেরি হার্ড ওয়ার্কিং, খুবই কঠোর পরিশ্রমী, ডিটারমিন্ড, সংকল্প, অ্যান্ড ডিসিপ্লিন পার্সন, খুবই সময়ানুবর্তিত ব্যক্তি, যে সময়কে গুরুত্ব দেয়, অ্যান্ড হ্যাজ অলওয়েজ বিন আ গ্রেট রোল মডেল ফর মি, আমার জন্য খুবই গ্রেট রোল মডেল তিনি।
especially in terms of my professional achievements and work ethics. In terms of মানে ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? প্রফেশনাল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, প্রফেশনাল অর্জনের ক্ষেত্রে এবং ওয়ার্ক এথিক্স, কাজের যে নীতি নৈতিকতা, এগুলোর ক্ষেত্রে। এরপরে আপনি বলতেছেন মাই মাদার, বাবারটা শেষ। মাই মাদার হু, মাই মাদার অন দি আদার হ্যান্ড মানে অন্যদিকে, অন দি আদার হ্যান্ড মানে অন্যদিকে, মাই মাদার ইজ এ স্কুল টিচার। আপনি আপনার মায়ের সম্পর্কে হোম মেকার বলতে পারেন, কোনো অসুবিধা নেই। শি টিচার্স হিস্ট্রি অ্যাট আ লোকাল স্কুল, হাই স্কুল, অ্যান্ড শি ইজ ইনক্রেডিবলি পেশেন্ট, খুবই ধৈর্যশীল, অবিশ্বাস্য রকম ধৈর্যশীল, অ্যান্ড কাইন্ড হার্টেড, খুবই দয়ালু। শি হ্যাজ অলওয়েজ বিন দ্য নার্চিং নার্চারিং অ্যান্ড সাপোর্টিং ফিগার ইন আওয়ার হোম। সে সব সময় নার্চার করে। নার্চার মানে কি? নার্চার মানে হচ্ছে আহ কোনো কিছুকে, কোনো কিছুকে আহ এটাকে বাংলায় কি বলে, আহ লালন পালন অথবা সেবা, অথবা আহ আমি বাংলাটা খুঁজে পাচ্ছি না, সোজা কথা হচ্ছে কোনো কিছু তদারকি করা। নার্চার, নার্চ, নার্চ আছে না, নার্চ থেকে নার্চার, নার্চারিং অ্যান্ড সাপোর্টিভ ফিগার, ফিগার মানে ব্যক্তিত্ব বোঝানো হয়েছে আমাদের বাসায়। শি ইজ অলসো আ গ্রেট কুক, সেসব এবং খুবই ভালো একজন কুক। এন্ড হার কালিনারি স্কিল, রান্নার স্কিল, কালিনারি রান্নার স্কিল আর সামথিং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, এবং ওনার রান্নার স্কিলটাকে আমি খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি। এরপরে দেখেন, দেন দেয়ার ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার হু ইজ কারেন্টলি পার্সুইং, ইয়াঙ্গার ব্রাদার সম্পর্কে বলতেছে। দেন দেয়ার ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার, আপনি বাই থাকলে বাই সম্পর্কে বলবেন বোন, যেটাই আছে আর কি। হু ইজ কারেন্টলি পার্সুইং মানে আহ, পড়াশোনা করতেছে, স্টাডিজ ইন কম্পিউটার সায়েন্স। এই যে টেক সেভি, টেক সেভি মানে হচ্ছে যে টেকনোলজিতে খুবই ভালো, ঠিক আছে, টেকনোলজিতে খুবই ভালো, কোয়াইট টেক সেভি। এন্ড অলওয়েজ ইমার্স, ইমার্স মানে হচ্ছে ডুবে থাকা, কোনো কিছু ডুবে থাকে না। ইন দ্য লেটেস্ট গ্যাজেট, যেগুলো লেটেস্ট গ্যাজেট, গ্যাজেট মানে কি, যেগুলো নতুন নতুন কম্পিউটার, মোবাইল ফোন বের হয় না, এগুলোকে গ্যাজেট বলে। এন্ড টেকনোলজিস, তাহলে টেক সেভি মানে হচ্ছে যে টেকনোলজির দক্ষ। ইমেন্স মানে ডুবে থাকা, মোবাইল নিয়ে বসে থাকে না, ডুবে থাকে না অনেকেই মানুষ। গ্যাজেট মানে হচ্ছে টেকনোলজি, নতুন নতুন গ্যাজেট, নতুন নতুন মোবাইল ফোন, যেগুলো যেগুলো বের হয় সেগুলা, কম্পিউটার, ট্যাব। প্লেফুল, সামটাইমস কোঅপারেটিভ রিলেশনশিপ, we all care a lot about each other although there is a gap in our age, একটা গ্যাপ আছে, similar interest friend, যা দেখে দেখে নিবেন। কাইন্ড হার্টেড পার্সন, নার্সিং, নার্চারিং, ইনক্রেডিবলি পেশেন্ট, খুবই অবিশ্বাস্য রকম ধৈর্যশীল, আ গ্রেট রোল মডেল, এই যে হার্ড ওয়ার্কিং এন্ড ডিটারমিন এন্ড ডিসিপ্লিন পার্সন। এরপরে আপনার যদি আরো বোন টোন থাকে সেগুলো নিয়ে বলবেন। As for what they are like, তারা যেমন, I would say that each of them has a unique and admirable characteristic, তাদের ইউনিক এবং সম্মানজনক চরিত্র আছে। My father is focused and pragmatic, বাস্তবসম্মত। My mother is warm and loving, তিনি খুবই উষ্ণ, উষ্ণ মানে হচ্ছে কেয়ারিং বোঝানো হচ্ছে, এবং খুবই লাভিং পার্সন। And my brother is ambitious, উচ্চাকাঙ্ক্ষী, and curious, কৌতূহলী। এগুলো একটু দেখবেন। দ্য অ্যাটমসফিয়ার মানে পরিবেশ, ইন আওয়ার হোম ইজ অলওয়েজ ফিল্ড উইথ
লাইভলি কনভারসেশনস, লাফটার, হাসি তামাশা, হাসি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক সম্মান। অ্যাটমসফিয়ার মানে হচ্ছে পরিবেশটা, কেমন? পরিবেশ। তাহলে ঘরের পরিবেশটা সবসময় কি থাকে? ফিল থাকে, পূর্ণ থাকে কিসের? লাইভলি কনভারসেশন, প্রাণবন্ত কথাবার্তা, লাফটার, হাসি, এবং মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক সম্মানের মাধ্যমে। ওকে, উই মে হ্যাভ আওয়ার ডিসএগ্রিমেন্ট, আমাদের ডিসএগ্রিমেন্টও থাকে নাও এন্ড দেন, মাঝে মাঝে। নাও এন্ড দেন মানে হচ্ছে মাঝে মাঝে, সামটাইমস এর পরিবর্তে নাও এন্ড দেন মাঝে মাঝে ইউজ করবেন। বাট এট দ্য এন্ড অফ ডে, দিন শেষে, উই অলওয়েজ কাম টুগেদার এন্ড টু সাপোর্ট ইচ আদার, দিন শেষে আমরা একে অপরকে সাপোর্ট করার জন্য সব সময় থাকি, কাম টুগেদার। ইন রিলেশনশিপ আই হ্যাভ, মাই ফ্যামিলি ইজ ইনক্রেডিবলি স্ট্রং, উই আর আ টাইট নিট ইউনিট। এই যে টাইট নিট মানে হচ্ছে ওই উপরে যেটা পড়াইছি না, আর দেখাই দিব, নিচে কিছু শব্দ আছে এগুলো। ডেসপাইট মানে সত্ত্বেও, আওয়ার ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা, মানে আমার আমার মায়ের আলাদা আলাদা, এটাকে ইন্ডিভিজুয়াল বলে, স্বতন্ত্র। ডিফারেন্সেস মানে পার্থক্য। ডেসপাইট মানে সত্ত্বেও। উই অন উই এনজয় ফ্যামিলি গ্যাদারিং এনজয় করি। অ্যান্ড whether it is celebrating birthday, holiday, or just having dinner together, these moments mean a lot to me. আমার কাছে অনেক বেশি। I feel extremely lucky to have such supportive, loving, and understanding people in my life. My family has always been my rock, and I am confident that no matter where life takes me, they will always have মাই ব্যাক। তারা আমার সব সময় কি হবে? সাপোর্টিভ হবে। তাহলে দেখেন, এখানে জাস্ট আইডিয়ার জন্য আপনি আপনার মতো করে কিছু শব্দ শিখে নেবেন, তার বলতে পারবেন। একেবারে ফুল বলতে হবে বিষয়টা তা না, যতটুকু পারেন। প্রথমে আপনার পরিবার কতজন সদস্য আছে, কোন ধরনের পরিবার, কতজন সদস্য আছে, তারা কারা, তারা কি করে, এবং আপনার কেমন, এটা আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ পরিবারটা বলুন। নিউক্লিয়ার ফ্যামিলি মানে হচ্ছে যে ফ্যামিলিতে বাবা মা আর ছেলে মেয়ে, ঠিক আছে? বাবা মা মানে কি, সাপোজ আপনি বিয়ে করেছেন, আপনি, আপনার বউ আর আপনার বাচ্চা কাচ্চা, আপনার বাবা মা নাই, কিন্তু এটাকে বলে নিউক্লিয়ার। আ ফ্যামিলি কনসিস্ট অফ প্যারেন্টস এন্ড চিলড্রেন লিভিং টুগেদার ইন এ সিঙ্গেল হাউস হোল্ড। তার মানে দাদা দাদি নাই, চাচা চাচি, এগুলো নাই, শুধু বাবা মা, ছেলে, সন্তান, এটাকে নিউক্লিয়ার ফ্যামিলি। এক্সটেন্ডেড ফ্যামিলি মানে হচ্ছে যে পরিবারের সবাই আছে, বাবা মা, দাদা দাদি, খালা খালু, নানা নানি, এখানে এটা কেবল এক্সটেন্ডেড ফ্যামিলি। এগুলো আইএলটিএস এর, এটা কিন্তু আইএলটিএস এর টপিক, শব্দগুলো আইএলটিএস এর। এবং কেউ যদি এগুলো দিয়ে বলে, তার 7-8 সে পেয়ে যাবে, ফ্লুয়েন্টলি বলতে পারলে। এরপরে দেখেন সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি, যে পরিবারে শুধু মা আছে অথবা শুধু বাবা আছে, তাকে সিঙ্গেল প্যারেন্ট বলে। ফ্যামিলি উইথ চিলড্রেন অফ ডিফারেন্ট এজ, যে ফ্যামিলিতে ডিফারেন্ট এজ চিলড্রেন আছে, কেমন? সাপোজ 10 বছরের আছে, ছোট বাচ্চাও আছে। ফ্যামিলি উইথ চিলড্রেন অফ ডিফারেন্ট এজেস, a family where the children vary in age ranging from young toddlers to teenagers. 18 বছরও আছে, 1 বছরও আছে। Blended family, a family in which one or both parents have children from previous relationship. তাহলে ব্লেন্ডেড ফ্যামিলি হচ্ছে, ধরেন একটা বিয়ে করছে আপনি, বিয়ে করার আগের সংসারে একটা ছেলে আছে অথবা মেয়ে আছে, এদেরকে নিয়ে আপনি থাকতেছেন, এটাকে বলে ব্লেন্ডেড ফ্যামিলি। যে পরিবারে আপনার অথবা আপনার হাজবেন্ডের অথবা আপনার ওয়াইফের আগের কোনো সংসারে একটা ছেলে অথবা মেয়ে নিয়ে, তাদেরকে নিয়ে আপনি থাকতেছেন, এটাকে বলে ব্লেন্ডেড ফ্যামিলি। ওয়ার্কিং প্যারেন্টস মানে যে বাবা মা কাজ করে, কাজে যায়, জব টব করে, তাকে ওয়ার্কিং প্যারেন্টস বলে। ধরুন আপনার যদি ওয়ার্কিং বাবা মা থাকে, বাবা চাকরি করে, মা চাকরি, আমি বলবো মাই প্যারেন্টস আর ওয়ার্কিং, অথবা আই হ্যাভ ওয়ার্কিং প্যারেন্টস, আমার বাবা মা হচ্ছে কাজের, তারা কাজ করে, জব করে। A stay-at-home parent, a family where one parent stay at home to take care of the children and household while the parents work. তাহলে a stay-at-home parent মানে একজন কাজ করে আর একজন বাসায় থাকে, এটাকে বলে stay-at-home parent। একজন কাজ করে আর একজন বাসায় থাকে, টেক কেয়ার করে, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বেসিক stay-at-home parent। I have a stay-at-home parent. My father works and my mother stay at home. Family with elderly members,
অর্থাৎ যে পরিবারে এল্ডারলি মানে বৃদ্ধ লোকজন আছে, যেমন গ্র্যান্ড প্যারেন্টস, এটাকে এল্ডারলি বা এল্ডারলি বলে, এল্ডারলি মেম্বার্স, বৃদ্ধ লোকজন যাদেরকে বলে। ঠিক আছে। ক্লোজ নিট ফ্যামিলি, যে ফ্যামিলি খুবই স্ট্রং, বন্ডেজ বলে, খুবই কাছে, খুবই প্রিয়। ফ্যামিলি উইথ ডিফারেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ডস, মানে পরিবার সদস্য এক একজনের এক এক কালচার, কেমন, এক একজন এক এক কালচারের। কেউ ইন্ডিয়ান কালচার পছন্দ করে, কেউ অন্য কালচার পছন্দ করে। কালচারাল ব্যাকগ্রাউন্ডস, a family that may consist of members from different cultural backgrounds, creating a rich and diverse environment at home. ধরেন আপনি ওয়েস্টার্ন পছন্দ করেন, ওয়েস্টার্ন কালচার, আরেকজন আরেক কালচার, এরকম টাইপের পছন্দ করেন। লার্জ ফ্যামিলি, লার্জ মানে অনেক বড়, এটা তো সবাই জানেন, যেখানে অনেক লোকজন থাকে, দাদা দাদি নানান সবাই। অ্যাডপটিভ ফ্যামিলি, ফ্যামিলি হুইচ ওয়ান অর মোর চিলড্রেন আর অ্যাডপ্টেড, তার মানে আপনার বাচ্চা কাচ্চা হয় নাই, আপনি অ্যাডপ্ট করছেন, এটাকে বলে অ্যাডপটিভ ফ্যামিলি। আর এই যে শব্দগুলো, এগুলো যদি মুখস্থ করে নেন, উপকারে আসবে না? অবশ্যই আসবে। মুখস্থ করে নেবেন, আর এটার উপর একটু দেখে নেবেন, আপনি আপনার পরিবার সম্পর্কে বলুন, সহজ করে বলবেন, এখানে কঠিন কিছু নেই, সহজ করে বলার চেষ্টা করুন। জি, তাহলে আমরা অব্লিগেশন প্লাস আজকে যে টপিকটা দিলাম, এই দুইটা অব্লিগেশনে পড়া ভালো করে প্র্যাকটিস করবেন। বৃহস্পতিবার ইনশাল্লাহ ক্লাস হবে, আল্লাহ যদি বাঁচায়। আর ইউর ফ্যামিলি, আপনার পরিবার সম্পর্কে আপনি একটু বলুন, সহজ করে বলবেন, কজন লিখবেন, লিখে বলবেন, বললেই আপনার ইমপ্রুভমেন্ট আসবে ইনশাল্লাহ। জি, কারো কোনো কথা আছে, কোনো কোয়েশ্চেন আছে?